গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ। লেখক প্রমথ চৌধুরীর 4 ইয়ারি কথা, তার একটি অংশ আজকে আমি পাঠ করব। সোমনাথ এতক্ষণ যেমন তার অভ্যেস একটির পর আরেকটি সিগারেট অনবরত খেয়ে যাচ্ছিলেন। তার মুখের সম্মুখে ধোঁয়ার একটি ছোটখাটো মেঘ জমে গিয়েছিল। তিনি একদৃষ্টে সেই দিকে চেয়েছিলেন, এমনভাবে যেন সেই ধোঁয়ার ভিতর তিনি কোনো নূতন তত্ত্বের সাক্ষাৎ লাভ করেছেন। পূর্ব পরিচয়ে আমাদের জানা ছিল যে সোমনাথকে যখন সবচেয়ে অন্যমনস্ক দেখায়, ঠিক তখনই তাঁর মন সবচেয়ে সজাগ ও সতর্ক থাকে। সে সময়ে একটি কথাও তাঁর কান এড়িয়ে যায় না, একটি জিনিসও তাঁর চোখ এড়িয়ে যায় না। সোমনাথের চাঁচাছোলা মুখটি ছিল ঘড়ির ডায়ালের মতো, অর্থাৎ তার ভিতরকার কলটি যখন পুরোদমে চলছে তখনও সে মুখের তিলমাত্র বদল হতো না, তার একটি রেখাও বিকৃত হতো না। তার এই আত্মসংযমের ভিতর অবশ্য আর্ট ছিল। সীতেশ তাঁর কথা শেষ করতে না করতেই সোমনাথ ঈষৎ ভ্রু কুঞ্চিত করলেন। আমরা বুঝলুম সোমনাথ তাঁর মনের ধনুকে ছিলে চড়ালেন। এইবার স্বরবর্ষণ আরম্ভ হবে। আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। তিনি ডান হাতের সিগারেট বাঁ হাতে বদলি করে দিয়ে অতি মোলায়েম অথচ অতি দানাদার গলায় তাঁর কথা আরম্ভ করলেন। লোকে যেমন করে গানের গলা তৈরি করে, সোমনাথ তেমনি করে কথার গলা তৈরি করছিলেন। সে কণ্ঠস্বরে কর্কশতা কিংবা জড়তার লেশমাত্র ছিল না। তাঁর উচ্চারণ এত পরিষ্কার যে তাঁর মুখের কথার প্রতি অক্ষর গুণে নেওয়া যেত। আমাদের এ বন্ধুটি সহজ মানুষের মতো সহজভাবে কথাবার্তা কইবার অভ্যাস অতি অল্প বয়সেই ত্যাগ করেছিলেন। তাঁর গোপ না উঠতেই চুল পেকেছিল। তিনি সময় বুঝে মিতভাষী বা বহুভাষী হতেন। তার অল্প কথা তিনি বলতেন সানিয়ে, আর বেশি কথা সাজিয়ে। সোমনাথের ভাবগতিক দেখে আমরা একটি লম্বা বক্তৃতা শোনবার জন্য প্রস্তুত হলুম। অমনি আমাদের চোখ সোমনাথের মুখ থেকে নেমে তাঁর হাতের উপর গিয়ে পড়ল। আমরা জানতুম যে তিনি তাঁর আঙুল কটিকেও তাঁর কথার সঙ্গত করতে শিখিয়েছিলেন। সোমনাথের কথা, তোমরা আমাকে বরাবর ফিলোজফার বলে ঠাট্টা করে এসেছ। আমিও অদ্যাবধি সে অপবাদ বিনা আপত্তিতে মাথা পেতে নিয়েছি। রমণী যদি কবিত্বের একমাত্র আধার হয়, আর যে কবি নয় সেই যদি ফিলোজফার হয়, তাহলে আমি অবশ্য ফিলোজফার হয়েই জন্মগ্রহণ করি। কি কৈশোরে কি যৌবনে স্ত্রী জাতির প্রতি আমার মনের কোনরূপ টান ছিল না। ও জাতি আমার মন কিংবা ইন্দ্রিয় কোনোটি স্পর্শ করতে পারত না। স্ত্রীলোক দেখলে আমার মন নরমও হতো না, শক্তও হতো না। আমি ও জাতীয় জীবদের ভালোও বাসতুম না, ভয়ও করতুম না। এক কথায় ওদের সম্বন্ধে আমি স্বভাবতই সম্পূর্ণ উদাসীন ছিলুম। আমার বিশ্বাস ছিল যে ভগবান আমাকে পৃথিবীতে আর যে কাজের জন্যই পাঠান, নায়িকা সাধন করবার জন্য পাঠাননি। কিন্তু নারীর প্রভাব যে সাধারণ লোকের মনের ওপর কত বেশি, কত বিস্তৃত আর কত স্থায়ী, সে বিষয়ে আমার চোখ কান দুই সমান খোলা ছিল। দুনিয়ার লোকের এই স্ত্রীলোকের পিছনে পিছনে ছোটাটা আমার কাছে যেমন লজ্জাকর মনে হতো, দুনিয়ার কাব্যের নারী পূজাটাও আমার কাছে তেমনি হাস্যকর মনে হতো। যে প্রবৃত্তি পশুপক্ষী গাছপালা ইত্যাদি প্রাণীমাত্রেরই আছে, সেই প্রবৃত্তিটিকে যদি কবিরা সুরে জড়িয়ে, উপমায় সাজিয়ে, ছন্দে নাচিয়ে তার মোহিনী শক্তিকে এত বাড়িয়ে না তুলতেন, তাহলে মানুষে তার এত দাস হয়ে পড়ত না। নিজের হাতে গড়া দেবতার পায়ে মানুষে যখন মাথা ঠেকায়, তখন অভক্ত দর্শকের হাসিও পায়, কান্নাও পায়। এই ইটার্নাল ফেমিনিনের উপাসনাই তো মানুষের জীবনকে একটা ট্র্যাজি কমেডি করে তুলেছে।
একটি বর্ণচোরা দৈহিক প্রবৃত্তি যে পুরুষের নারী পূজার মূল, এ কথা অবশ্য তোমরা কখনো স্বীকার করনি। তোমাদের মতে যে জ্ঞান পশুপক্ষী গাছপালার ভিতর নেই, শুধু মানুষের মনে আছে, অর্থাৎ সৌন্দর্য জ্ঞান, তাই হচ্ছে এ পূজার যথার্থ মূল। এবং জ্ঞান জিনিসটি অবশ্য মনের ধর্ম, শরীরের নয়। এ বিষয়ে আমি তোমাদের সঙ্গে কখনো একমত হতে পারিনি। তার কারণ, রূপ সম্বন্ধে হয় আমি অন্ধ ছিলুম, নয় তোমরা অন্ধ ছিলে। আমার ধারণা প্রকৃতির হাতে গড়া কি জড় কি প্রাণী, কোনো পদার্থেরই যথার্থ রূপ নেই। প্রকৃতি যে কত বড় কারিগর, তাঁর সৃষ্ট এই ব্রহ্মাণ্ড থেকেই তার পরিচয় পাওয়া যায়। সূর্য, চন্দ্র, পৃথিবী, এমনকি উল্কা পর্যন্ত সব এক ছাঁচে ঢালা, সব গোলাকার, তাও আবার পুরোপুরি গোল নয়। সবই ঈষৎ তেরা বাঁকা, এখানে ওখানে চাপা ও চ্যাপ্টা। এ পৃথিবীতে যা কিছু সর্বাঙ্গ সুন্দর, তা মানুষের হাতেই গড়ে উঠেছে। এথেন্সের পার্থেনন থেকে আগ্রার তাজমহল পর্যন্ত এই সত্যেরই পরিচয় দেয়। কবিরা বলে থাকেন যে বিধাতা তাঁদের প্রিয়াদের নির্জনে বসে নির্মাণ করেন, কিন্তু বিধাতা কর্তৃক এই নির্জনে নির্মিত কোনো প্রিয়ায় রূপে গ্রিক শিল্পীর বাটাতিলে কাটা পাষাণ মূর্তির সম্মুখে দাঁড়াতে পারে না। তোমাদের চাইতে আমার রূপজ্ঞান ঢের বেশি ছিল বলে কোনো মর্তনারীর রূপ দেখে আমার অন্তরে কখনো হৃদরোগ জন্মায়নি। এ স্বভাব, এ বুদ্ধি নিয়েও আমি জীবনের পথে ইটার্নাল ফেমিনিনকে পাশ কাটিয়ে যেতে পারিনি। আমি তাকে খুঁজিনি, একেও নয়, অনেকেও নয়, কিন্তু তিনি আমাকে খুঁজে বের করেছিলেন। তাঁর হাতে আমার এই শিক্ষা হয়েছে যে স্ত্রী পুরুষের এই ভালোবাসার পুরো অর্থ মানুষের দেহের ভিতরও পাওয়া যায় না, মনের ভিতরও পাওয়া যায় না। কেননা ওর মূলে যা আছে তা হচ্ছে একটি বিরাট রহস্য। ও পদের সংস্কৃত অর্থও বটে, বাংলা অর্থও বটে, অর্থাৎ ভালোবাসা হচ্ছে বোথ এ মিস্ট্রি অ্যান্ড এ জোক। একবার লন্ডনে আমি মাসখানেক ধরে ভয়ানক অনিদ্রায় ভুগছিলুম। ডাক্তার পরামর্শ দিলেন ইফ্রাকম্বে যেতে। শুনলুম ইংল্যান্ডের পশ্চিম সমুদ্রের হাওয়া লোকের চোখে মুখে হাত বুলিয়ে দেয়, চুলের ভিতর বিলি কেটে দেয়। সে হাওয়ার স্পর্শে জেগে থাকাই কঠিন, ঘুমিয়ে পড়া সহজ। আমি সেই দিনই ইলফ্রাকম্বে যাত্রা করলুম। এই যাত্রাই আমাকে জীবনের একটি অজানা দেশে পৌঁছে দিলে। আমি যে হোটেলে গিয়ে উঠি সেটি ইফ্রাকম্বের সবচাইতে বড়, সবচাইতে শৌখিন হোটেল। সাহেব মেমের ভিড়ে সেখানে নড়বার জায়গা ছিল না, পা বাড়ালেই কারো না কারো পা মারিয়ে দিতে হতো। এ অবস্থায় আমি দিনটে বাইরেই কাটাতুম, তাতে আমার কোনো দুঃখ ছিল না, কেননা তখন বসন্তকাল। প্রাণের স্পর্শে জড়জগৎ যেন হঠাৎ শিহরিত, পুলকিত, উদ্বেজিত হয়ে উঠেছিল। এই সঞ্জীবিত সন্দীপিত প্রকৃতির ঐশ্বর্যের ও সৌন্দর্যের কোনো সীমা ছিল না। মাথার উপরে সোনার আকাশ, পায়ের নিচে সবুজ মখমলের গালিচা, চোখের সম্মুখে হীরেকশের সমুদ্র, আর ডাইনে বাঁয়ে শুধু ফুলের জহরত খচিত গাছপালা। সে পুষ্পরত্নের কোনোটিই বা সাদা, কোনোটি বা লাল, কোনোটি বা গোলাপি, কোনোটি বা বেগুনি। বিলেতে দেখেছ বসন্তের রং শুধু জল স্থল আকাশের নয়, বাতাসের গায়েও ধরে। প্রকৃতির রূপে অঙ্গ সৌষ্ঠবের রেখার সুষমার যে অভাব আছে, তা সে এই রঙের বাহারে পুষিয়ে নেয়। এই খোলা আকাশের মধ্যে এই রঙিন প্রকৃতির সঙ্গে আমি দুদিনেই ভাব করে নিলুম। তার সঙ্গই আমার পক্ষে যথেষ্ট ছিল। মুহূর্তের জন্য কোনো মানব সঙ্গীর অভাব বোধ করিনি। 3-4 দিন বোধহয় আমি কোনো মানুষের সঙ্গে একটি কথাও কইনি, কেননা সেখানে আমি জনপ্রাণীকেও চিনতুম না।
আর কারো সঙ্গে গায়ে পড়ে আলাপ করা আমার ধাতে ছিল না। তারপর একদিন রাত্রিরে ডিনার খেতে যাচ্ছি, এমন সময় বারান্দায় কে একজন আমাকে গুড ইভিনিং বলে সম্বোধন করলে। আমি তাকিয়ে দেখি সম্মুখে একটি ভদ্রমহিলা পথ জুড়ে দাঁড়িয়ে আছেন। বয়স 50-এর কম নয়। তার উপর তিনি যেমন লম্বা তেমনি চওড়া। সেই সঙ্গে নজরে পড়ল যে তাঁর পরনে চকচকে কালো সাটিনের পোশাক, আঙুলে রং বেরঙের নানা আকারের পাথরের আংটি। বুঝলুম যে এর আর যে বস্তুরই অভাব থাক, পয়সার অভাব নেই। ছোট লোকই বড় মানুষের এমন চোখে আঙুল দেওয়া চেহারা বিলেতে বড় একটা দেখা যায় না। তিনি দু কথায় আমার পরিচয় নিয়ে আমাকে তাঁর সঙ্গে ডিনার খেতে অনুরোধ করলেন। আমি ভদ্রতার খাতিরে স্বীকৃত হলুম। আমরা খানা কামরায় ঢুকে সবে টেবিলে বসেছি। এমন সময়ে একটি যুবতী গজেন্দ্র গমনে আমাদের কাছে এসে উপস্থিত হলেন। আমি অবাক হয়ে তাঁর দিকে চেয়ে রইলুম, কেননা হাতে বহরে স্ত্রীজাতির এহেন নমুনা সে দেশেও অতি বিরল। মাথায় তিনি সীতেশের সমান উঁচু, শুধু বর্ণে সীতেশ যেমন শ্যাম, তিনি তেমনি শ্বেত। সে সাদার ভিতরে অন্য কোনো রঙের চিহ্নও ছিল না, না গালে, না ঠোঁটে, না চুলে, না ভুরুতে। তাঁর পরনের সাদা কাপড়ের সঙ্গে তাঁর সাদা চামড়ার কোনো তফাত করবার জো ছিল না। এই চুনকাম করা মূর্তিটির গলায় যে একটি মোটা সোনার সিকলিহার আর দুহাতে তদনুরূপ চেন ব্রেসলেট ছিল, আমার চোখ ঈষৎ ইতস্তত করে তার উপরে গিয়েই বসে পড়ল। মনে হলো যেন ব্রহ্মদেশের কোনো রাজ অন্তঃপুর থেকে একটি শ্বেত হস্তিনী তার স্বর্ণ শৃঙ্খল ছিঁড়ে পালিয়ে এসেছে। আমি এই ব্যাপার দেখে এতটা ভেবড়ে গিয়েছিলুম যে তাঁর অভ্যর্থনা করবার জন্য দাঁড়িয়ে উঠতে ভুলে গিয়ে যেমন বসেছিলুম তেমনি বসে রইলুম। কিন্তু বেশিক্ষণ এভাবে থাকতে হলো না। আমার নবপরিচিতা প্রৌঢ়া সঙ্গিনীটি চেয়ার ছেড়ে উঠে সেই রক্তমাংসের মনুমেন্টের সঙ্গে এই বলে আমার পরিচয় করিয়ে দিলেন। আমার কন্যা মিস হিলডে শিমার, মিস্টার সোমনাথ গঙ্গোপাধ্যায়। মিস্টার গ্যাঁগো গ্যাঁগো গ্যাঁগো। আমার নামের উচ্চারণ ওর চাইতে আর বেশি এগোলো না। আমি শ্রীমতীর করমর্দন করে বসে পড়লুম। একটাল জেলির উপর হাত পড়লে গা যেমন করে ওঠে, আমার তেমনই করতে লাগলো। তারপর ম্যাডাম আমার সঙ্গে কথাবার্তা আরম্ভ করলেন। মিস চুপ করে রইলেন। তাঁর কথা বন্ধ ছিল বলে যে তাঁর মুখ বন্ধ ছিল অবশ্য তা নয়। চর্বণ, চোষণ, লেহন, পান প্রভৃতি দন্ত, ওষ্ঠ, রসনা, কণ্ঠ, তালুর আসল কাজ সব সজোরেই চলছিল। মাছ, মাংস, ফল, মিষ্টান্ন সব জিনিসেই দেখি তাঁর সমান রুচি। যে বিষয়ে আলাপ শুরু হলো তাতে যোগদান করবার আশা করি তাঁর অধিকার ছিল না। এই অবসরে আমি যুবতীটিকে একবার ভালো করে দেখে নিলুম। তার মতো বড় চোখ ইউরোপে লাখে একটি স্ত্রীলোকের মুখে দেখা যায় না। সে চোখ যেমন বড় তেমনি জোলো, যেমন নিশ্চল তেমনি নিস্তেজ। এ চোখ দেখলে সীতেশ ভালোবাসায় পড়ে যেত, আর সেন কবিতা লিখতে বসত। তোমাদের ভাষায় এ নয়ন বিশাল, তরল, করুণ, প্রশান্ত। তোমরা এরকম চোখে মায়া, মমতা, স্নেহ, প্রেম প্রভৃতি কত কি মনের ভাব দেখতে পাও, কিন্তু তাতে আমি যা দেখতে পাই সে হচ্ছে পোষা জানোয়ারের ভাব। গরু, ছাগল, ভেড়া প্রভৃতির সব ওই জাতের চোখ। তাতে অন্তরের দীপ্তিও নেই, প্রাণের স্ফূর্তিও নেই। এর পাশে বসে আমার সমস্ত শরীরের ভিতরে যে অস্বস্তি করছিল, তাঁর মার কথা শুনে আমার মনের ভিতর তার চাইতেও বেশি অস্বস্তি করতে লাগলো। জানো তিনি আমাকে কেন পাকড়াও করেছিলেন?
সংস্কৃত শাস্ত্র ও বেদান্ত দর্শন আলোচনা করবার জন্য। আমার অপরাধের মধ্যে আমি যে সংস্কৃত খুব কম জানি, আর বেদান্তর বিয়ে দূরে থাক, আলেফ পর্যন্ত জানি নে, এ কথা একটি ইউরোপীয় স্ত্রীলোকের কাছে স্বীকার করতে কুণ্ঠিত হয়েছিলুম। ফলে তিনি যখন আমায় জেরা করতে শুরু করলেন, তখন আমি মিথ্যে সাক্ষ্য দিতে আরম্ভ করলাম। শ্বেতাশ্বতর উপনিষদ শ্রুতি কিনা, গীতার ব্রহ্ম নির্বাণ ও বৌদ্ধ নির্বাণ এ দুই এক জিনিস কিনা, এসব প্রশ্নের উত্তর দিতে দিতে আমি নিতান্তই বিপন্ন হয়ে পড়েছিলুম। এসব বিষয়ে আমাদের পণ্ডিত সমাজে যে বহু এবং বিষম মতভেদ আছে, আমি ঘুরিয়ে ফিরিয়ে বারবার সেই কথাটাই বলছিলুম। আমি যে কি মুশকিলে পড়েছি তা আমার প্রশ্ন করতেই বুঝুন আর নাই বুঝুন, আমি দেখতে পাচ্ছিলুম যে আমার পাশের টেবিলের একটি রমণীতা বিলক্ষণ বুঝছিলেন। সে টেবিলে এই স্ত্রীলোকটি একটি জাঁদরেলি চেহারার পুরুষের সঙ্গে ডিনার খাচ্ছিলেন। সে ভদ্রলোকের মুখের রং এত লাল যে দেখলে মনে হয় কে যেন তার সদ্য ছাল ছাড়িয়ে নিয়েছে। পুরুষটি যা বলছিলেন সেসব কথা তাঁর গোঁফেই আটকে যাচ্ছিল, আমাদের কানে পৌঁছচ্ছিল না। তাঁর সঙ্গিনীও তা কানে তুলছিলেন কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে, কেননা স্ত্রীলোকটি যদিচ আমাদের দিকে একবারও মুখ ফেরাননি, তবু তাঁর মুখের ভাব থেকে বোঝা যাচ্ছিল যে তিনি আমাদের কথাই কান পেতে শুনছিলেন। যখন আমি কোনো প্রশ্ন শুনে কি উত্তর দেব ভাবছি, তখন দেখি তিনি আহার বন্ধ করে তাঁর সম্মুখের প্লেটের দিকে অন্যমনস্কভাবে চেয়ে রয়েছেন। আর যেই আমি একটু গুছিয়ে উত্তর দিচ্ছি, তখনই দেখি তাঁর চোখের কোণে একটু সকৌতুক হাসি দেখা দিচ্ছে। আসলে আমাদের এই আলোচনা শুনে তাঁর খুব মজা লাগছিল, কিন্তু আমি শুধু ভাবছিলুম এই ডিনার ভোগরূপ কর্মভোগ থেকে কখন উদ্ধার পাব। অতঃপর যখন টেবিল ছেড়ে সকলেই উঠলেন, সেই সঙ্গে আমিও পালাবার চেষ্টা করছি, এমন সময় এই বিলাতি ব্রহ্মবাদিনী গার্গী আমাকে বললেন, তোমার সঙ্গে হিন্দু দর্শনের আলোচনা করে আমি এত আনন্দ আর এত শিক্ষা লাভ করেছি যে তোমাকে আর আমি ছাড়ছি নে। জানো, উপনিষদই হচ্ছে আমার মনের ওষুধ ও পথ্য। আমি মনে মনে বললুম, তোমার যে কোনো ওষুধপথ্যির দরকার আছে তা তো তোমার চেহারা দেখে মনে হয় না। সে যাই হোক, তোমার যত খুশি তুমি তত জার্মানির ল্যাবরেটরিতে তৈরি বেদান্ত ভস্য সেবন করো, কিন্তু আমাকে যে কেন তার অনুপান যোগাতে হবে তা বুঝতে পারছি নে। তাঁর মুখ চলতেই লাগল। তিনি বললেন, আমি জার্মানিতে ডুসেনের কাছে বেদান্ত পড়েছি, কিন্তু তুমি যত পণ্ডিতের নাম জানো ও যত বিভিন্ন মতের সন্ধান জানো, আমার গুরু তা সিকিও জানেন না। বেদান্ত পড়া তো চিন্তারাজ্যের হিমালয়ে চড়া, শঙ্কর তো জ্ঞানের গৌরী শঙ্কর। সেখানে কি শান্তি, কি শৈত্য, কি শুভ্রতা, কি উচ্চতা, মনে করতে গেলেও মাথা ঘুরে যায়। হিন্দু দর্শন যে যেমন উচ্চ তেমনি বিস্তৃত, এ কথা আমি জানতুম না। চলো, তোমার কাছ থেকে আমি এই সব অচেনা পণ্ডিত, অজানা বইয়ের নাম লিখে নেব। এ কথা শুনে আমার আতঙ্ক উপস্থিত হলো, কেননা শাস্ত্রে বলে, মিথ্যে কথা শতং বদ মা লিখো। বলা বাহুল্য যে আমি যত বইয়ের নাম করি তার একটিও নেই, আর যত পণ্ডিতের নাম করি তাঁরা সবাই সশরীরে বর্তমান থাকলেও তার একজনও শাস্ত্রী নন। আমার পরিচিত যত গুরু পুরোহিত, দৈবজ্ঞ, কুলজ্ঞ, আচার্য, অগ্রদানী, এমনকি রাঁধুনি বামুন পর্যন্ত আমার প্রসাদে সব মহামহোপাধ্যায় হয়ে উঠেছিলেন। এ অবস্থায় আমি কি করব না ভেবে পেয়ে ন যজৌ ন তস্থৌ ভাবে অবস্থিতি করছি। এমন সময় পাশের টেবিল থেকে সেই স্ত্রীলোকটি উঠে এক মুখ হাসি নিয়ে আমার সম্মুখে এসে দাঁড়িয়ে বললেন,
বাহ, তুমি এখানে? ভালো আছো তো? অনেক দিন তোমার সঙ্গে দেখা হয়নি। চলো আমার সঙ্গে ড্রয়িং রুমে, তোমার সঙ্গে একরাশ কথা আছে। আমি বিনা বাক্য ব্যয়ে তার পদানুসরণ করলুম। প্রথমেই আমার চোখে পড়ল যে এই রমণীটির শরীরের গড়ন ও চলবার ভঙ্গিতে শিকারী চিতার মতো একটা লিকলিকে ভাব আছে। ইতিমধ্যে আর চোখে একবার দেখে নিলুম যে গার্গী এবং তার কন্যা হাঁ করে আমাদের দিকে চেয়ে রয়েছেন, যেন তাদের মুখের গ্রাস কে কেড়ে নিয়েছে, এবং সে এত ক্ষিপ্র হস্তে যে তাঁরা মুখ বন্ধ করবার অবসর পাননি। ড্রয়িং রুমে প্রবেশ করবা মাত্র আমার এই বিপত্তারিণী আমার দিকে ঈষৎ ঘাড় মাকিয়ে বললেন, ঘণ্টাখানেক ধরে তোমার উপর যে উৎপীড়ন হচ্ছিল আমার আর তা সহ্য হলো না, তাই তোমাকে ওই জার্মান পশু দুটির হাত থেকে উদ্ধার করে নিয়ে এসেছি। তোমার যে কি বিপদ কেটে গেছে তা তুমি জানো না। মার দর্শনের পালা শেষ হলেই মেয়ের কবিত্বের পালা আরম্ভ হতো। তুমি ওইসব ন্যাকড়ার পুতুলদের চেনো না। ওইসব স্ত্রীরত্নদের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যেন তেন প্রকারেণ পুরুষের গললগ্ন হওয়া। পুরুষ মানুষ দেখলে ওদের মুখে জল আসে, চোখে তেল আসে, বিশেষত সে যদি দেখতে সুন্দর হয়। আমি বললুম, অনেক অনেক ধন্যবাদ, কিন্তু তুমি শেষে যে বিপদের কথা বললে এক্ষেত্রে তার কোনো আশঙ্কা ছিল না। কেন? শুধু ও জাতি নয়, আমি সমগ্র স্ত্রী জাতির হাতের বাইরে। তোমার বয়স কত? 24। তুমি বলতে চাও যে আজ পর্যন্ত কোনো স্ত্রীলোক তোমার চোখে পড়েনি, তোমার মনে ধরেনি? তাই মিথ্যে কথা বলাটা যে তুমি একটা আর্ট করে তুলেছ তার প্রমাণ তো এতক্ষণ ধরে পেয়েছি, সে বিপদে পড়ে। তবে এই সত্যি যে একদিনের জন্যেও কেউ তোমার নয়ন মন আকর্ষণ করতে পারেনি? হ্যাঁ, এই সত্যি। কেননা সে নয়ন, সে মন একজন চিরদিনের জন্য মুগ্ধ করে রেখেছে। সুন্দরী, জগতে আর তার তুলনা নেই। তোমার চোখে না, যার চোখ আছে তারই চোখে। তুমি তাকে ভালোবাসো? বাসি। সে তোমাকে ভালোবাসে? না। কি করে জানলে? তার ভালোবাসবার ক্ষমতা নেই। কেন? তার হৃদয় নেই। এ সত্ত্বেও তুমি তাকে ভালোবাসো? এ সত্ত্বেও নয়, এই জন্যেই আমি তাকে ভালোবাসি। অন্যের ভালোবাসাটা একটা উপদ্রব বিশেষ। তার নামধাম জানতে পারি? অবশ্য, তার ধাম প্যারিস, তার নাম ভেনাস দে মিলো। এই উত্তর শুনে আমার নবসখী মুহূর্তের জন্য অবাক হয়ে রইল। তারপরেই হেসে বললে, তোমাকে কথা কইতে কে শিখিয়েছে? আমার মন। এ মন কোথা থেকে পেলে? জন্ম থেকে। এবং তোমার বিশ্বাস এ মনের আর কোনো বদল হবে না? এ বিশ্বাস ত্যাগ করবার আজ পর্যন্ত তো কোনো কারণ ঘটেনি। যদি ভেনাস ডি মিলো বেঁচে ওঠে তাহলে আমার মোহ ভেঙে যাবে, আর আমাদের কারো ভিতরটা যদি পাথর হয়ে যায়। এ কথা শুনে আমি তার মুখের দিকে একবার ভালো করে চেয়ে দেখলুম। আমার স্ট্যাচু দেখা চোখ তাতে পীড়িত বা ব্যথিত হলো না। আমি তার মুখ থেকে আমার চোখ তুলে নিয়ে উত্তর করলুম, তাহলে হয়তো তার পূজা করব। পূজা নয়, দাসত্ব। আচ্ছা, তাই। আগে যদি জানতুম যে তুমি এত বাজেও বকতে পারো, তাহলে আমি তোমাকে ওদের হাত থেকে উদ্ধার করে আনতুম না। যার জীবনের কোনো জ্ঞান নেই তার দর্শন বকাই উচিত। এখন এসো, মুখ বন্ধ করে আমার সঙ্গে লক্ষ্মী ছেলেটির মতো বসে দাবা খেলো। এ প্রস্তাব শুনে আমি একটু ইতস্তত করছি দেখে সে বলল, আমি যে পথের মধ্যে থেকে তোমাকে লুফে নিয়ে এসেছি সে মোটেই তোমার উপকারের জন্য নয়। ওর ভিতর আমার স্বার্থ আছে। দাবা খেলা হচ্ছে আমার বাতিক। ও যখন তোমার দেশের খেলা তখন তুমি নিশ্চয়ই ভালো খেলতে জানো, এই মনে করে তোমাকে গ্রেপ্তার করে আনবার লোভ সম্বরণ করতে পারলুম না। আমি উত্তর করলুম, এরপরেই হয়তো আর একজন আমাকে টেনে নিয়ে গিয়ে বলবে, এসো
আমাকে ভানুমতির বাজি দেখাও। তুমি যখন ভারতবর্ষের লোক তখন অবশ্য জাদু জানো। সে একথার উত্তরে একটু হেসে বলল, তুমি এমন কিছু লোভনীয় বস্তু নও যে তোমাকে হস্তগত করবার জন্য হোটেল শুদ্ধ স্ত্রীলোক উতলা হয়ে উঠেছে। সে যাই হোক, আমার হাত থেকে যে তোমাকে কেউ ছিনিয়ে নিয়ে যাবে সে ভয় তোমার পাবার দরকার নেই। আর যদি তুমি জাদু জানো তাহলে ভয় তো আমাদেরই পাবার কথা। একবার হিন্দু দর্শন জানি বলে বিষম বিপদে পড়েছিলুম, তাই এবার স্পষ্ট করে বললুম, দাবা খেলতে আমি জানি নে। শুধু দাবা কেন, দেখছি পৃথিবীর অনেক খেলাই তুমি জানো না। আমি যখন তোমাকে হাতে নিয়েছি তখন আমি তোমাকে ওসব শেখাবো ও খেলাবো। এরপর আমরা দুজনে দাবা নিয়ে বসে গেলুম। আমার শিক্ষয়িত্রী কোন বলের কি নাম, কার কি চাল, এসব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ রূপে উপদেশ দিতে শুরু করলেন। আমি অবশ্য সেসবই জানতুম, তবু অজ্ঞতার ভান করছিলুম, কেননা তার সঙ্গে কথা কইতে আমার মন্দ লাগছিল না। আমি ইতিপূর্বে এমন একটি রমণীয় দেখিনি যিনি পুরুষ মানুষের সঙ্গে নিঃসংকোচে কথাবার্তা কইতে পারেন, যার সকল কথা সকল ব্যবহারের ভিতর কতকটা কৃত্রিমতার আবরণ না থাকে। সাধারণত স্ত্রীলোক, সে যে দেশেরই হোক, আমাদের জাতের সম্মুখে মন বেআব্রু করতে পারে না। এই আমি প্রথম স্ত্রীলোক দেখলুম যে পুরুষ বন্ধুর মতো সহজ ও খোলাখুলিভাবে কথা কইতে পারে। এর সঙ্গে যে পর্দার আড়াল থেকে আলাপ করতে হচ্ছে না, এতেই আমি খুশি হয়েছিলুম। সুতরাং এই শিক্ষা ব্যাপারটি একটু লম্বা হওয়াতে আমার কোনো আপত্তি ছিল না। মাথা নিচু করে অনর্গল বকে গেলেও আমার সঙ্গিনীটি যে ক্রমান্বয়ে বারান্দার দিকে কটাক্ষ নিক্ষেপ করছিল তা আমার নজর এড়িয়ে যায়নি। আমি সেই দিকে মুখ ফিরিয়ে দেখলুম যে তার ডিনারের সাথীটি ঘন ঘন পায়চারি করছেন এবং তার মুখে জ্বলছে চুরোট আর চোখে রাগ। আমার বন্ধুটিও যে তা লক্ষ্য করছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কেননা স্পষ্ট দেখা যাচ্ছিল যে ওই ভদ্রলোকটি তার মনের উপর একটি চাপের মতো বিরাজ করছেন। সকল বলের গতিবিধি পরিচয় দিতে তার বোধহয় আধ ঘন্টা লেগেছিল। তারপরে খেলা শুরু হলো। 5 মিনিট না যেতেই বুঝলুম যে দাবার বিদ্যে আমাদের দুজনেরই সমান। 1 বাজি উঠতে রাত কেটে যাবে। প্রতি চাল দেবার আগে যদি 5 মিনিট করে ভাবতে হয়, তারপর আবার চাল ফিরিয়ে নিতে হয়, তাহলে খেলা যে কতটা এগোয় তা তো বুঝতেই পারো। সে যাই হোক, ঘণ্টা আধেক বাদে সেই জাঁদরেলি চেহারার সাহেবটি হঠাৎ ঘরে ঢুকে আমাদের খেলার টেবিলের পাশে এসে দাঁড়িয়ে অতি বিরক্তিস্বরে আমার খেলার সাথীকে সম্বোধন করে বললেন, তাহলে আমি এখন চললুম। সে কথা শুনে স্ত্রীলোকটি দাবার ছকের দিকে চেয়ে নিতান্ত অন্যমনস্কভাবে উত্তর করলেন, এত শিগগির? শিগগির কীরকম? রাত 11টা বেজে গেছে। তাই নাকি? তবে যাও, আর দেরি করো না, তোমাকে 6 মাইল ঘোড়ায় যেতে হবে। কাল আসছো? অবশ্য, সে তো কথাই আছে, বেলা 10টার ভিতর গিয়ে পৌঁছব। কথা ঠিক রাখবে তো? আমি বাইবেল হাতে করে তোমার কথার জবাব দিতে পারি নে। গুড নাইট। গুড নাইট। পুরুষটি চলে গেলেন, আবার কি মনে করে ফিরে এলেন। একটু থমকে বললেন, কবে থেকে তুমি দাবা খেলার এত ভক্ত হলে? উত্তর এলো, আজ থেকে। এরপরে সেই সাহেব পুরুষটি এইমাত্র শব্দ উচ্চারণ করে ঘর থেকে হন হন করে বেরিয়ে গেলেন। আমার সঙ্গিনী অমনি দাবার ঘরটি উল্টে ফেলে খিলখিল করে হেসে উঠলেন। মনে হলো পিয়ানোর সবচাইতে উঁচু সপ্তকের উপর কে যেন অতি হালকাভাবে আঙুল বুলিয়ে গেল। সেই সঙ্গে তার মুখ চোখ সব উজ্জ্বল হয়ে উঠল। তার ভিতর থেকে যেন একটি প্রাণের ফোয়ারা উছলে পড়ে আকাশে বাতাসে চারিয়ে গেল। দেখতে দেখতে বাতির আলো সব হেসে উঠল। ফুলদানের কাটা ফুল সব টাটকা হয়ে উঠল।
সেই সঙ্গে আমার মনের যন্ত্রও এক সুর চড়ে গেল। তোমার সঙ্গে দাবা খেলবার অর্থ এখন বুঝলে? না, ওই ব্যক্তির হাত এড়াবার জন্য, নইলে আমি দাবা খেলতে বসি। ওর মতো নির্বুদ্ধির খেলা পৃথিবীতে আর দ্বিতীয় নেই। জর্জের মতো লোকের সঙ্গে সকাল সন্ধে একত্র থাকলে শরীর মন একদম ঝিমিয়ে পড়ে। ওদের কথা শোনা আর আফিং খাওয়া একই কথা। কেন? ওদের সব বিষয়ে মত আছে, অথচ কোনো বিষয়ে মন নেই। ও জাতের লোকের ভিতর সার আছে, কিন্তু রস নেই। ওরা স্ত্রীলোকের স্বামী হবার যেমন উপযুক্ত, সঙ্গী হবার তেমনি অনুপযুক্ত। কথাটা ঠিক বুঝলুম না। স্বামীই তো স্ত্রীর চিরদিনের সঙ্গী। চিরদিনের হলেও একদিনেরও নয়, এমন হতে পারে এবং হয়েও থাকে। তবে কি গুণে তারা স্বামী হিসেবে সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠে? ওদের শরীর ও চরিত্র দুয়েরই ভিতর একটা জোর আছে যে ওরা জীবনের ভার অবলীলাক্রমে বহন করতে পারে। ওদের প্রকৃতি ঠিক তোমাদের উল্টো। ওরা ভাবে না, কাজ করে। এক কথায় ওরা হচ্ছে সমাজের স্তম্ভ। তোমাদের মতো ঘর সাজাবার ছবি কি পুতুল নয়। হতে পারে একদলের লোকের বাইরেটা পাথর আর ভিতরটা সীসে দিয়ে গড়া, আর তারাই হচ্ছে আসল মানুষ। কিন্তু তুমি এই দুদণ্ডের পরিচয়ে আমার স্বভাব চিনে নিয়েছ। অবশ্য আমার চোখের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো তো, দেখতে পাবে যে তার ভিতর এমন একটি আলো আছে যাতে মানুষের ভিতর পর্যন্ত দেখা যায়। আমি নিরীক্ষণ করে দেখলুম যে সে চোখ দুটি লওসোনিয়া দিয়ে গড়া। লওসোনিয়া কি পদার্থ জানো? একরকম রত্ন, ইংরেজিতে যাকে বলে ক্যাটস আই। তার উপর আলোর সুত পড়ে, আর প্রতি মুহূর্তে তার রং বদলে যায়। আমি একটু পরেই চোখ ফিরিয়ে নিলুম। ভয় হলো সে আলো পাছে সত্যি সত্যি আমার চোখের ভিতর দিয়ে বুকের ভিতর প্রবেশ করে। এখন বিশ্বাস করছো যে আমার দৃষ্টি মর্মভেদী? বিশ্বাস করি আর না করি, স্বীকার করতে আমার আপত্তি নেই। শুনতে চাও তোমার সঙ্গে জর্জের আসল তফাতটা কোথায়? পরের মনের আয়নায় নিজের মনের ছবি কিরকম দেখায় তা বোধহয় মানুষ মাত্রেই জানতে চায়। একটি উপমার সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। জর্জ হচ্ছে দাবার নৌকা, আর তুমি গজ। ও একরোখে সিধে পথেই চলতে চায়, আর তুমি কোনাকুনি। এ দুয়ের মধ্যে কোনটি তোমাদের হাতে খেলে ভালো? আমাদের কাছে ও দুই সমান। আমরা স্কন্ধে ভর করলে দুইয়েরই চাল বদলে যায়। উভয়েই এঁকে বেঁকে আড়াই পায়ে চলতে বাধ্য হয়। পুরুষ মানুষকে ওরকম ব্যতিব্যস্ত করে তোমরা কি সুখ পাও? এ কথা শুনে সে হঠাৎ বিরক্ত হয়ে বললে, তুমি তো আমার ফাদার কনফেসর নও যে মন খুলে তোমার কাছে আমার মনের সব সুখ দুঃখের কথা বলতে হবে। তুমি যদি আমাকে ওভাবে জেরা করতে শুরু করো, তাহলে এখনই আমি উঠে চলে যাব। এই বলে সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালে। আমার রূঢ় কথা শোনা অভ্যাস ছিল না, তাই আমি অতি গম্ভীরভাবে উত্তর করলুম, তুমি যদি চলে যেতে চাও তো আমি তোমায় থাকতে অনুরোধ করব না। ভুলে যেও না যে আমি তোমাকে ধরে রাখিনি। এ কথার পর মিনিটখানেক চুপ করে থেকে সে অতি বিনীত ও নম্রভাবে জিজ্ঞাসা করলে, আমার উপর রাগ করেছ? আমি একটু লজ্জিতভাবে উত্তর করলুম, না, রাগ করবার তো কোনো কারণ নেই। তবে অত গম্ভীর হয়ে গেলে কেন? এতক্ষণ এই বন্ধ ঘরে গ্যাসের বাতির নিচে বসে আমার মাথা ধরেছে, এই মিথ্যে কথা আমার মুখ দিয়ে অবলীলাক্রমে বেরিয়ে গেল। এর উত্তরে দেখি তোমার জ্বর হয়েছে কিনা, এই কথা বলে সে আমার কপালে হাত দিলে। সে স্পর্শের ভিতর তার আঙুলের ডগার একটু সসংকোচ আদরের ইশারা ছিল। মিনিটখানেক পরে সে তার হাত তুলে নিয়ে বললে, তোমার মাথা একটু গরম হয়েছে, কিন্তু ও জ্বর নয়। চলো বাইরে গিয়ে বসবে,
তাহলেই ভালো হয়ে যাবে। আমি বিনা বাক্য ব্যয়ে তার পদানুসরণ করলুম। তোমরা যদি বলো যে সে আমাকে মেসমেরাইজ করেছিল, তাহলে আমি সে কথার প্রতিবাদ করব না। বাইরে গিয়ে দেখি সেখানে জনমানব নেই। যদিও রাত তখন 11:30, তবু সকলে শুতে গিয়েছে। বুঝলুম, ইলফ্রাকম্বে সত্য সত্যই ঘুমের রাজ্য। আমরা দুজনে দুখানি বেতের চেয়ারে বসে বাইরের দৃশ্য দেখতে লাগলুম। দেখি আকাশ আর সমুদ্র দুই এক হয়ে গেছে, দুই স্লেটের রং। আর আকাশে যেমন তারা জ্বলছে, সমুদ্রের গায়ে তেমনি যেখানে যেখানে আলো পড়ছে সেখানেই তারা ফুটে উঠছে। এখানে ওখানে সব জলের টুকরো টাকার মতো চকচক করছে, পাড়ার মতো টলমল করছে। গাছপালার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন স্থানে স্থানে অন্ধকার জমাট হয়ে গিয়েছে। তখন সসাগরা বসুন্ধরা মৌনব্রত অবলম্বন করেছিল। এই নিস্তব্ধ নিশীথের নিবিড় শান্তি আমার সঙ্গিনীটির হৃদয় মন স্পর্শ করেছিল। কেননা সে কতক্ষণ ধরে ধ্যানমগ্ন হয়ে বসে রইল, আমিও চুপ করে রইলুম। তারপর সে চোখ বুজে অতি মৃদুস্বরে জিজ্ঞাসা করলে, তোমার দেশে যোগী বলে একদল লোক আছে, যারা কামিনী কাঞ্চন স্পর্শ করে না, আর সংসার ত্যাগ করে বনে চলে যায়। বনে যায় একথা সত্য, আর সেখানে আহার নিদ্রা ত্যাগ করে অহর্নিশি জপ তপ করে, এই রকম তো শুনতে পাই। আর তার ফলে যত তাদের দেহের ক্ষয় হয়, তত তাদের মনের শক্তি বাড়ে। যত তাদের বাইরেটা স্থির শান্ত হয়ে আসে, তত তাদের অন্তরের তেজ ফুটে ওঠে। তা হলেও হতে পারে। হতে পারে বলছো কেন? শুনেছি তোমরা বিশ্বাস করো যে এদের দেহ মনে এমন অলৌকিক শক্তি জন্মায় যে এইসব মুক্ত জীবের স্পর্শে এবং কথায় মানুষের শরীর মনের সকল অসুখ সেরে যায়। ওসব মেয়েলি বিশ্বাস, তোমার নয় কেন? আমি যা জানি নে তা বিশ্বাস করি নে। আমি এর সত্যি মিথ্যে কি করে জানব? আমি তো আর যোগ অভ্যাস করিনি। আমি ভেবেছিলাম তুমি করেছ। এ অদ্ভুত ধারণা তোমার কিসের থেকে হলো? ওই জিতেন্দ্রীয় পুরুষদের মতো তোমার মুখে একটা শীর্ণ ও চোখে একটা তীক্ষ্ণ ভাব আছে। তার কারণ অনিদ্রা আর অনাহার। তোমার চোখে মনের অনিদ্রা ও হৃদয়ের উপবাসে দুইয়েরই লক্ষণ আছে। তোমার মুখের ওই ছাইচাপা আগুনের চেহারা প্রথমেই আমার চোখে পড়ে। একটা অদ্ভুত কিছু দেখলে মানুষের চোখ সহজেই তার দিকে যায়, তার বিষয় সবিশেষ জানবার জন্য মন লালায়িত হয়ে ওঠে। জর্জের হাত থেকে অব্যাহতি লাভ করবার জন্য যে তোমার আশ্রয় নিই, এ কথা সম্পূর্ণ মিথ্যা। তোমাকে একবার নেড়েচেড়ে দেখবার জন্যই আমি তোমার কাছে আসি। আমার তপভঙ্গ করবার জন্য? তুমি যেদিন সেন্ট অ্যান্থনি হয়ে উঠবে, আমিও সেদিন স্বর্গের অপ্সরা হয়ে দাঁড়াব। ইতিমধ্যে তোমার ওই গেরুয়া রঙের মিনে করা মুখের পিছনে কি ধাতু আছে তাই জানবার জন্য আমার কৌতূহল হয়েছিল। কি ধাতু আবিষ্কার করলে শুনতে পারি? আমি জানি তুমি কি শুনতে চাও। তাহলে তুমি আমার মনের সেই কথা জানো যা আমি জানি নে। অবশ্য তুমি চাও আমি বলি চুম্বক। কথাটি শোনবা মাত্র আমার জ্ঞান হলো যে এ উত্তর শুনলে আমি খুশি হতুম, যদি তা বিশ্বাস করতুম। এই নব আকাঙ্ক্ষা সে আমার মনের ভিতর আবিষ্কার করলে কি নির্মাণ করলে তা আমি আজও জানি নে। আমি মনে মনে উত্তর খুঁজছি। এমন সময়ে সে জিজ্ঞেস করলে, কটা বেজেছে? আমি ঘড়ি দেখে বললুম 12টা। 12টা শুনে সে লাফিয়ে উঠে বললে, উফ, এত রাত হয়ে গেছে, তুমি মানুষকে এত বকাতেও পারো? যাই, শুতে যাই, কাল আবার সকাল সকাল উঠতে হবে, অনেক দূর যেতে হবে।
তাও আবার 10টার ভিতর পৌঁছতে হবে। কোথায় যেতে হবে? একটা শিকারে। কেন, তুমি জানো না? তোমার সম্মুখেই তো জর্জের সঙ্গে কথা হলো। তাহলে সে কথা তুমি রাখবে? তোমার কিসে মনে হলো যে রাখবো না? তুমি যেভাবে তার উত্তর দিলে, সে শুধু জর্জকে একটু নিগ্রহ করবার জন্য। আজ রাত্রিরে ওর ঘুম হবে না। আর জানোই তো ওদের পক্ষে জেগে থাকা কত কষ্ট। তোমার দেখছি বন্ধু বান্ধবদের প্রতি অনুগ্রহ অতি বেশি। অবশ্য জর্জের মতো পুরুষ মানুষের মনকে মাঝে মাঝে একটু উস্কে না দিলে তা সহজেই নিভে যায়। আর তাছাড়া ওদের মনে খোঁচা মারার ভিতর বেশি কিছু নিষ্ঠুরতাও নেই। ওদের মনে কেউ বেশি কষ্ট দিতে পারে না। ওরাও এক প্রহার দেওয়া ছাড়া স্ত্রীলোককে অন্য কষ্ট দিতে পারে না। সেই জন্যই তো ওরা আদর্শ স্বামী হয়। মন নিয়ে কাড়াকাড়ি ছেঁড়াছেড়ি সে তোমার মতো লোকেই করে। তোমার কথা আমার হেঁয়ালির মতো লাগছে। যদি হেঁয়ালি হয় তো তাই হোক। তোমার জন্য আমি আর তার ব্যাখ্যা করতে পারি নে। আমার যেমন শ্রান্ত মনে হচ্ছে তেমনি ঘুম পাচ্ছে। তোমার ঘর উপরে? হ্যাঁ। তবে এখন ওঠো, উপরে যাওয়া যাক। আমরা দুজনে আবার ঘরে ফিরে এলুম। করিডোরে পৌঁছবা মাত্র সে বললে, ভালো কথা, তোমার একখানা কার্ড আমাকে দাও। আমি কার্ডখানা দিলুম। সে আমার নাম পড়ে বললে, তোমাকে আমি সু বলে ডাকব। আমি জিজ্ঞাসা করলুম, তোমাকে কি বলে সম্বোধন করব? উত্তর, যা খুশি। একটা কিছু বানিয়ে নাও না। ভালো কথা, আজ তোমাকে যে বিপদ থেকে উদ্ধার করেছি তাতে তোমার আমাকে সেভিয়ার বলে ডাকা উচিত। তথাস্তু। তোমার ভাষায় ওর নাম কি? আমার দেশে বিপন্নকে যিনি উদ্ধার করেন তিনি দেব নন, দেবী। তার নাম তারিণী। বাহ, দিব্যি নাম তো। ওর তাটি বাদ দিয়ে আমাকে রিনি বলে ডেকো। এই কথাবার্তা কইতে কইতে আমরা সিঁড়িতে উঠছিলুম। একটা গ্যাসের বাতির কাছে আসবা মাত্র সে হঠাৎ থমকে দাঁড়িয়ে আমার হাতের দিকে চেয়ে বললে, দেখি দেখি তোমার হাতে কি হয়েছে। অমনি নিজের হাতের দিকে আমার চোখ পড়ল। দেখি হাতটি লাল টকটক করছে, যেন কে তাতে সিঁদুর মাখিয়ে দিয়েছে। সে আমার ডান হাতখানি নিজের বাঁ হাতের উপরে রেখে জিজ্ঞাসা করলে, কার বুকের রক্তে হাত ছুপিয়েছ? অবশ্য ভেনাস ডি মিলোর নয়, না, নিজের। এতক্ষণ পরে একটা সত্যি কথা বলেছ। আশা করি এ রং পাকা। কেননা যেদিন এ রং ছুটে যাবে সেদিন যেন তোমার সঙ্গে আমার ভাবও চটে যাবে। যাও, এখন শোওগে, ভালো করে ঘুমিও আর আমার বিষয় স্বপ্ন দেখো। এই কথা বলে সে দু লাফে অন্তর্ধান হলো। আমি শোবার ঘরে ঢুকে আরশিতে নিজের চেহারা দেখে চমকে গেলুম। এক বোতল শ্যাম্পেন খেলে মানুষের যেরকম চেহারা হয় আমার ঠিক সেই রকম হয়েছিল। দেখি দুই গালে রক্ত দেখা দিয়েছে আর চোখের তারা দুটি শুধু জল জল করছে, বাকি অংশ ছল ছল করছে। সে সময় আমার নিজের চেহারা আমার চোখে বড় সুন্দর লেগেছিল। আমি অবশ্য তাকে স্বপ্নে দেখিনি, কেননা সে রাত্রিরে আমার ঘুম হয়নি। সে রাত্রিরে আমরা দুজনে যে জীবন নাটকের অভিনয় শুরু করি, বছরখানেক পরে আর এক রাত্রিরে তার শেষ হয়। আমি প্রথম দিনের সব ঘটনা তোমাদের বলেছি আর শেষ দিনের বলবো, কেননা এ দুদিনের সকল কথা আমার মনে আজও গাঁথা রয়েছে। তাছাড়া ইতিমধ্যে যা ঘটেছিল সেসব আমার মনের ভিতর বাইরের নয়। সে ব্যাপারে বাহ্য ঘটনার বৈচিত্র্য নেই, তার কাহিনী বলা যায় না। আমার মনের সে বৎসরের ডাক্তারি ডায়েরি যখন আমি নিজেই পড়তে ভয় পাই, তখন তোমাদের তা পড়ে শোনাবার আমার তিলমাত্র অভিপ্রায় নেই।
এইটুকু বললেই যথেষ্ট হবে যে আমার মনের অদৃশ্য তারগুলি রিনি তার 10 আঙ্গুলে এমনি করে ধরে সে মনকে পুতুল নাচিয়েছিল। আমার অন্তরে সে যে প্রবৃত্তি জাগিয়ে তুলেছিল তাকে ভালোবাসা বলে কিনা জানি নে। এইমাত্র জানি যে সে মনোভাবের ভিতর অহংকার ছিল, অভিমান ছিল, রাগ ছিল, জেদ ছিল, আর সেই সঙ্গে ছিল করুণ, মধুর, দাস্য ও সখ্য, এই 4টি হৃদয় রস। এর মধ্যে যা লেশমাত্রও ছিল না সে হচ্ছে দেহের নাম কি গন্ধ। আমার মনের এই কড়িকোমল পর্দাগুলির উপর সে তার আঙুল চালিয়ে যখন যেমন ইচ্ছে তখন তেমনি সুর বার করতে পারত। তার আঙুলের টিপে সে সুর কখনো বা অতি কোমল, কখনো বা অতি তীব্র হতো। একটি ফরাসি কবি বলেছেন যে রমণী হচ্ছে আমাদের দেহের ছায়া, তাকে ধরতে যাও সে পালিয়ে যাবে, আর তার কাছ থেকে পালাতে চেষ্টা করো সে তোমার পিছু পিছু আসবে। আমি 12 মাস ধরে এই ছায়ার সঙ্গে অহর্নিশি লুকোচুরি খেলেছিলুম। এ খেলার ভিতর কোনো সুখ ছিল না, অথচ এ খেলা সাঙ্গ করবার শক্তিও আমার ছিল না। অনিদ্রাগ্রস্ত লোক যেমন যত বেশি ঘুমোতে চেষ্টা করে তত বেশি জেগে ওঠে, আমিও তেমনি যত বেশি এই খেলা থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করতুম তত বেশি জড়িয়ে পড়তুম। সত্য কথা বলতে গেলে এ খেলা বন্ধ করবার জন্য আমার আগ্রহও ছিল না, কেননা আমার মনের এই নব অশান্তির মধ্যে নবজীবনের তীব্র স্বাদ ছিল। আমি যে শত চেষ্টাতেও রিনির মনকে আমার করায়ত্ত করতে পারিনি তার জন্য আমি লজ্জিত নই, কেননা আকাশ বাতাসকে কেউ আর মুঠোর ভিতরে চেপে ধরতে পারে না। তার মনের স্বভাবটা অনেকটা এই আকাশের মতোই ছিল, দিনে দিনে তার চেহারা বদলাতো। আজ ঝড় জল, বজ্র বিদ্যুৎ, কাল আবার চাঁদের আলো, বসন্তের হাওয়া, একদিন গোধূলি আর একদিন কড়া রোদ্দুর। তাছাড়া সে ছিল একাধারে শিশু, বালিকা, যুবতী আর বৃদ্ধা। যখন তার স্ফূর্তি হতো, তার আমোদ চড়ত, তখন সে ছোট ছেলের মতো ব্যবহার করত। আমার নাক ধরে টানত, চুল ধরে টানত, মুখ ভ্যাংচাতো, জিভ বার করে দেখাতো। আবার কখনো বা ঘণ্টার পর ঘণ্টা ধরে যেন আপন মনে নিজের ছেলেবেলাকার গল্প বলে যেত। তাকে কে কবে বকেছে, কে কবে আদর করেছে, সে কবে কি পড়েছে, কবে কি প্রাইজ পেয়েছে, কবে বনভোজন করেছে, কবে ঘোড়া থেকে পড়েছে। যখন সে এই সকলের খুঁটিয়ে বর্ণনা করত তখন একটি বালিকা মনের স্পষ্ট ছবি দেখতে পেতুম। সে ছবির রেখাগুলি যেমন সরল, তার বর্ণও তেমনি উজ্জ্বল। তারপর সে ছিল গোঁড়া রোমান ক্যাথলিক। একটি আবলুস কাঠের ক্রুশে আঁটা রূপোর ক্রাইস্ট তার বুকের উপর অষ্টপ্রহর ঝুলত। এক মুহূর্তের জন্যও সে তা স্থানান্তরিত করেনি। সে যখন তার ধর্মের বিষয়ে বক্তৃতা আরম্ভ করত তখন মনে হতো তার বয়স 80 বৎসর। সে সময়ে তার সরল বিশ্বাসের সম্মুখে আমার দার্শনিক বুদ্ধি মাথা হেঁট করে থাকত, কিন্তু আসলে সে ছিল পূর্ণ যুবতী, যদি যৌবনের অর্থ হয় প্রাণের উদ্দাম উচ্ছ্বাস। তার সকল মনোভাব, সকল ব্যবহার, সকল কথার ভিতর এমন একটি প্রাণের জোয়ার বইত যার তোরে আমার অন্তরাত্মা অবিশ্রান্ত তোলপাড় করত। আমরা মাসে 10 বার করে ঝগড়া করতুম আর ঈশ্বর সাক্ষী করে প্রতিজ্ঞা করতুম যে জীবনে আর কখনো পরস্পরের মুখ দেখব না। কিন্তু 2 দিন যেতে না যেতেই হয় আমি তার কাছে ছুটে যেতুম, নয় সে আমার কাছে ছুটে আসত।
তখন আমরা আগের সব কথা ভুলে যেতুম। সেই পুনর্মিলন আবার আমাদের প্রথম মিলন হয়ে উঠত। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস কেটে গিয়েছিল। আমাদের শেষ ঝগড়াটা অনেক দিন স্থায়ী হয়েছিল। আমি বলতে ভুলে গিয়েছিলুম যে সে আমার মনের সর্বপ্রধান দুর্বলতাটি আবিষ্কার করেছিল। তার নাম জেলাসি। যে মনের আগুনে মানুষ জ্বলে পুড়ে মরে, রিনি সে আগুন জ্বালাবার মন্ত্র জানত। আমি পৃথিবীতে বহু লোককে অবজ্ঞা করে এসেছি, কিন্তু ইতিপূর্বে কাউকে কখনো হিংসা করিনি। বিশেষত জর্জের মতো লোককে হিংসা করার চাইতে আমার মতো লোকের পক্ষে বেশি কি হীনতা হতে পারে। কারণ আমার যা ছিল তা হচ্ছে টাকার জোর আর গায়ের জোর। কিন্তু রিনি আমাকে এই হীনতাও স্বীকার করতে বাধ্য করেছিল। তার শেষবারের ব্যবহার আমার কাছে যেমন নিষ্ঠুর তেমনি অপমানজনক মনে হয়েছিল। নিজের মনের দুর্বলতার স্পষ্ট পরিচয় পাবার মতো কষ্টকর জিনিস মানুষের পক্ষে আর কিছু হতে পারে না। ভয় যেমন মানুষকে দুঃসাহসিক করে তোলে, আমার ওই দুর্বলতায় তেমনি আমার মনকে এত শক্ত করে তুলেছিল যে আমি আর কখনো তার মুখদর্শন করতুম না, যদি না সে আমাকে চিঠি লিখত। সে চিঠির প্রতি অক্ষর আমার মনে আছে। সে চিঠি এই: তোমার সঙ্গে যখন শেষ দেখা হয় তখন দেখেছিলুম যে তোমার শরীর ভেঙে পড়ছে। আমার মনে হয় তোমার পক্ষে একটা চেঞ্জ নিতান্ত আবশ্যক। আমি যেখানে আছি সেখানকার হাওয়া মরা মানুষকে বাঁচিয়ে তোলে। এ জায়গাটা একটি অতি ছোট পল্লী গ্রাম। এখানে তোমার থাকবার মতো কোনো স্থান নেই, কিন্তু এর ঠিক পরের স্টেশনটিতে অনেক ভালো ভালো হোটেল আছে। আমার ইচ্ছে তুমি কালই লন্ডন ছেড়ে সেখানে যাও। এখন এপ্রিল মাসের মাঝামাঝি। আর দেরি করলে এমন চমৎকার সময় আর পাবে না। যদি হাতে টাকা না থাকে আমাকে টেলিগ্রাম করো, আমি পাঠিয়ে দেব। পরে সুদ শুদ্ধ তা সুধে দিও। আমি চিঠির কোনো উত্তর দিলুম না, কিন্তু পরদিন সকালের ট্রেনেই লন্ডন ছাড়লুম। আমি কোনো কারণে তোমাদের কাছে সে জায়গার নাম করব না। এই পর্যন্ত বলে রাখি, রিনি যেখানে ছিল তার নামের প্রথম অক্ষর বি, আর তার পরের স্টেশনের নামের প্রথম অক্ষর ডাব্লিউ। ট্রেন যখন বি স্টেশনে গিয়ে পৌঁছল তখন বেলা প্রায় 2টো। আমি জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখলুম রিনি প্ল্যাটফর্মে নেই। তারপর এদিক ওদিক তাকিয়ে দেখি প্ল্যাটফর্মের রেলিংয়ের ওপারে রাস্তার ধারে একটি গাছে হেলান দিয়ে সে দাঁড়িয়ে আছে। প্রথমে যে কেন আমি তাকে দেখতে পাইনি তাই ভেবে আশ্চর্য হয়ে গেলুম, কেননা সে যে রঙের কাপড় পরেছিল তা আধক্রোশ দূর থেকে মানুষের চোখে পড়ে। একটি মিশমিশে কালো গাউনের উপর একটি ডগডগে হলদে জ্যাকেট। সেদিনকে রিনি এক অপ্রত্যাশিত নূতন মূর্তিতে আমাদের দেশের নববধূর মূর্তিতে দেখা দিয়েছিল। এই বজ্র বিদ্যুৎ দিয়ে গড়া রমণীর মুখে আমি পূর্বে কখনো লজ্জার চিহ্ন মাত্র দেখতে পাইনি, কিন্তু সেদিন তার মুখে যে হাসি ঈষৎ ফুটেছিল সে লজ্জার রক্তিম হাসি। সে চোখ তুলে আমার দিকে ভালো করে চাইতে পারছিল না। তার মুখখানি এত মিষ্টি দেখাচ্ছিল যে আমি চোখ ভরে প্রাণ ভরে তাই দেখতে লাগলুম। আমি যদি কখনো তাকে ভালোবেসে থাকি তো সেই দিন, সেই মুহূর্তে। মানুষের সমস্ত মনটা যে এক মুহূর্তে এমন রং ধরে উঠতে পারে, এ সত্যের পরিচয় আমি সেই দিন প্রথম পাই। ট্রেন বি স্টেশনে বোধহয় মিনিট খানেকের বেশি থামেনি, কিন্তু সেই 1 মিনিট আমার কাছে অনন্তকাল হয়েছিল। তার মিনিট 5 পরে ট্রেন ডাব্লিউ স্টেশনে পৌঁছল। আমি সমুদ্রের ধারে একটি বড় হোটেলে গিয়ে উঠলুম।
কেন জানি নে হোটেলে পৌঁছেই আমার অগাধ শ্রান্তি বোধ হতে লাগল। আমি কাপড় ছেড়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লুম। এই একটিমাত্র দিন যখন আমি বিলেতে দিবানিদ্রা দিয়েছি, আর এমন ঘুম আমি জীবনে কখনো ঘুমোইনি। জেগে উঠে দেখি 5টা বেজে গেছে। তাড়াতাড়ি কাপড় পরে নিচে এসে চা খেয়ে পদব্রজে বীর অভিমুখে যাত্রা করলুম। যখন সে গ্রামের কাছাকাছি গিয়ে পৌঁছলুম তখন প্রায় 7টা বাজে। তখনও আকাশে যথেষ্ট আলো ছিল। বিলেতে জানোই তো, গ্রীষ্মকালে রাত্রির দিনের জের টেনে নিয়ে আসে। সূর্য অস্ত গেলেও তার পশ্চিম আলো ঘণ্টার পর ঘণ্টা রাত্রিরের গায়ে জড়িয়ে থাকে। রিনি কোন পাড়ায় কোন বাড়িতে থাকে তা আমি জানতুম না, কিন্তু আমি এটা জানতুম যে ডাব্লিউ থেকে বি যাবার রাস্তায় কোথাওই তার দেখা পাব। বিয়ের সীমাতে পা দেবামাত্র দেখি একটি স্ত্রীলোক একটু উতলাভাবে রাস্তায় পায়চারি করছে। দূর থেকে তাকে চিনতে পারিনি, কেননা ইতিমধ্যে রিনি তার পোশাক বদলে ফেলেছিল। সে কাপড়ের রঙের নাম জানি নে, এই পর্যন্ত বলতে পারি যে সেই সন্ধ্যের আলোর সঙ্গে সে এক হয়ে গিয়েছিল। সে রং যেন গোধূলিতে ছোপানো। আমাকে দেখবামাত্র রিনি আমার দিকে পিঠ ফিরিয়ে ছুটে পালিয়ে গেল। আমি আস্তে আস্তে সেই দিকে এগোতে লাগলুম। আমি জানতুম যে সে এই গাছপালার ভিতর নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে, সহজে ধরা দেবে না। একটু খুঁজে পেতে তাকে বার করতে হবে। আমি অবশ্য তার এ ব্যবহারে আশ্চর্য হয়ে যায়নি, কেননা এতদিনে আমার শিক্ষা হয়েছিল যে কখন কি ব্যবহার করবে তা অপরের জানা দূরে থাক, সে নিজেই জানত না। আমি একটু এগিয়ে দেখি ডান দিকে বনের ভিতর একটি গলি রাস্তার ধারে একটি ওক গাছের আড়ালে রিনি দাঁড়িয়ে আছে, এমন ভাবে যাতে পাতার ফাঁক দিয়ে ঝরা আলো তার মুখের উপর এসে পড়ে। আমি অতি সন্তর্পণে তার দিকে এগোতে লাগলুম। সে চিত্রপুত্তলিকার মতো দাঁড়িয়েই রইল। তার মুখের আধখানা ছায়ায় ঢাকা পড়াতে বাকি অংশটুকু স্বর্ণ মুদ্রার উপর অঙ্কিত গ্রিক রমণী মূর্তির মতো দেখাচ্ছিল। সে মূর্তি যেমন সুন্দর তেমনি কঠিন। আমি কাছে যাবামাত্র সে দুহাত দিয়ে তার মুখ ঢাকলে। আমি তার সম্মুখে গিয়ে দাঁড়ালুম। দুজনের কারো মুখে কথা নেই। কতক্ষণ এভাবে কেটে গেল জানি নে। তারপর প্রথমে কথা অবশ্য রিনি কইলে, কেননা সে বেশিক্ষণ চুপ করে থাকতে পারত না, বিশেষত আমার কাছে। তার কথার স্বরে ঝগড়ার পূর্বাভাস ছিল। প্রথম সম্ভাষণ হলো এই, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সঙ্গে কথা কইতে চাইনে, তোমার মুখ দেখতে চাইনে। আমার অপরাধ? তুমি এখানে কেন এলে? তুমি আসতে লিখেছ বলে। সেদিন আমার বড় মন খারাপ ছিল, বড় একা একা মনে হচ্ছিল বলে ওই চিঠি লিখি, কিন্তু কখনো মনে করিনি তুমি চিঠি পাবা মাত্র ছুটে এখানে চলে আসবে। তুমি জানো যে মা যদি টের পান যে আমি একটি কালো লোকের সঙ্গে ইয়ার্কি দিই, তাহলে আমাকে বাড়ি ছাড়তে হবে। ইয়ার্কি শব্দটি আমার কানে খট করে লাগলো। আমি ঈষৎ বিরক্তভাবে বললুম, তোমার মুখেই তা শুনেছি, তা সত্যি মিথ্যে ভগবান জানেন। কিন্তু তুমি কি বলতে চাও? তুমি ভাবনি যে আমি আসব? স্বপ্নেও না। তাহলে ট্রেন আসবার সময় কার খোঁজে স্টেশনে গিয়েছিলে? কারো খোঁজে নয়, চিঠি ডাকে দিতে। তাহলে ওরকম কাপড় পরেছিলে কেন, যা আধ ক্রোশ দূর থেকে কানা লোকেরও চোখে পড়ে? তোমার সুনজরে পড়বার জন্য। সু হোক কু হোক, আমার নজরেই পড়বার জন্য। তোমার বিশ্বাস তোমাকে না দেখে আমি থাকতে পারি নে? তা কি করে বলবো? এই তো এতক্ষণ হাত দিয়ে চোখ ঢেকে রেখেছ। সে চোখে আলো সইছে না বলে আমার চোখে অসুখ করেছে। দেখি কি হয়েছে।
এই বলে আমি আমার হাত দিয়ে তার মুখ থেকে তার হাত দুখানি তুলে নেবার চেষ্টা করলুম। রিনি বললে, তুমি হাত সরিয়ে নাও, নইলে আমি চোখ খুলব না। আর তুমি জানো যে জোরে তুমি আমার সঙ্গে পারবে না। আমি জানি যে আমি জর্জ নই, গায়ের জোরে আমি কারো চোখ খোলাতে পারবো না। এ কথা শুনে রিনি মুখ থেকে হাত নামিয়ে নিয়ে মহা উত্তেজিতভাবে বললে, আমার চোখ খোলাবার জন্য কারো ব্যস্ত হবার দরকার নেই। আমি তো আর তোমার মতো অন্ধ নই। তোমার যদি কারো ভিতরটা দেখবার শক্তি থাকতো, তাহলে তুমি আমাকে যখন তখন এত অস্থির করে তুলতে না। জানো আমি কেন রাগ করেছিলুম? তোমার ওই কাপড় দেখে। তোমাকে ও কাপড়ে আজ দেখব না বলে আমি চোখ বন্ধ করেছিলুম। কেন? এ কাপড়ের কি দোষ হয়েছে? এটি তো আমার সবচাইতে সুন্দর পোশাক। দোষ এই যে এ সে কাপড় নয় যে কাপড়ে আমি তোমাকে প্রথম দেখি। এ কথা শুনবা মাত্র আমার মনে পড়ে গেল যে রিনি সেই কাপড় পরে আছে যে কাপড়ে আমি প্রথম তাকে ইলফ্রাকম্বে দেখি। আমি ঈষৎ অপ্রতিভভাবে বললুম, এ কথা আমার মনে হয়নি যে আমরা পুরুষ মানুষ কি পড়ি না পড়ি তাতে তোমাদের কিছু যায় আসে না। আমরা তো আর মানুষ নই, আমাদের তো আর চোখ নেই। তোমার হয়তো বিশ্বাস যে তোমরা সুন্দর হও, কুৎসিত হও, তাতেও আমাদের কিছু যায় আসে না। আমার তো তাই বিশ্বাস। তবে কিসের টানে তুমি আমাকে টেনে নিয়ে বেড়াও? রূপের। অবশ্য তুমি হয়তো ভাবো তোমার কথা শুনে আমি মোহিত হয়েছি। স্বীকার করি, তোমার কথা শুনতে আমার অত্যন্ত ভালো লাগে। শুধু তা নয়, নেশাও ধরে। কিন্তু তোমার কণ্ঠস্বর শোনবার আগে যে কুক্ষণে আমি তোমাকে দেখি, সেই ক্ষণে আমি বুঝেছিলুম যে আমার জীবনে একটি নূতন জ্বালার সৃষ্টি হলো। আমি চাই আর না চাই, তোমার জীবনের সঙ্গে আমার জীবনের চিরসংঘর্ষ থেকেই যাবে। এসব কথা তো এর আগে তুমি কখনো বলনি। ও কানে শুনবার কথা নয়, চোখে দেখবার জিনিস। সাধে কি তোমাকে আমি অন্ধ বলি? এখন শুনলে তো। এসো সমুদ্রের ধারে গিয়ে বসি। আজকে তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। যে পথ ধরে চললুম সে পথটি যেমন সরু, দুপাশের বড় বড় গাছের ছায়ায় তেমনি অন্ধকার। আমি পদে পদে হোঁচট খেতে লাগলুম। রিনি বললে, আমি পথ চিনি, তুমি আমার হাত ধরো, আমি তোমাকে নিরাপদে সমুদ্রের ধারে পৌঁছে দেব। আমি তার হাত ধরে নীরবে সেই অন্ধকার পথে অগ্রসর হতে লাগলুম। আমি অনুমানে বুঝলুম যে এই নির্জন অন্ধকারের প্রভাব তার মনকে শান্ত বশীভূত করে আনছে। কিছুক্ষণ পর প্রমাণ পেলুম যে আমার অনুমান ঠিক। মিনিট 10 পরে রিনি বললে, সু, তুমি জানো যে তোমার হাত তোমার মুখের চাইতে ঢের বেশি সত্যবাদী। তার অর্থ তুমি মুখে যা চেপে রাখো তোমার হাতে তা ধরা পড়ে। সে বস্তু কি? তোমার হৃদয়। তারপর তোমার রক্তের ভিতর যে বিদ্যুৎ আছে, তোমার আঙুলের মুখ দিয়ে তা ছুটে বেরিয়ে পড়ে। তা স্পর্শে সে বিদ্যুৎ সমস্ত শরীরে চারিয়ে যায়, শিরের ভিতর গিয়ে রিরি করে। রিনি, তুমি আমাকে আজ এসব কথা এত করে বলছো কেন? এতে আমার মন ভুলবে না, শুধু অহংকার বাড়বে। আমার অহংকারের নেশা এমনি যথেষ্ট আছে, তার আর মাত্রা চড়িয়ে তোমার কি লাভ? সু, যে রূপ আমাকে মুগ্ধ করে রেখেছে তা তোমার দেহের কি মনের আমি জানি নে। তোমার মন ও চরিত্রের কতক অংশ অতি স্পষ্ট আর কতক অংশ অতি অস্পষ্ট। তোমার মুখের উপর তোমার ওই মনের ছাপ আছে। এই আলো ছায়ায় আঁকা ছবি আমার চোখে এত সুন্দর লাগে, আমার মনকে এত টানে। সে যাই হোক, আজ আমি তোমাকে শুধু সত্য কথা বলছি ও বলবো। যদিও তোমার অহংকারের মাত্রা বাড়ানোতে আমার ক্ষতি বই লাভ নেই। কি ক্ষতি? তুমি জানো আর না জানো,
আমি জানি যে তুমি আমার উপর যত নিষ্ঠুর ব্যবহার করেছ তার মূলে তোমার অহং ছাড়া আর কিছুই ছিল না। নিষ্ঠুর ব্যবহার আমি করেছি? হ্যাঁ, তুমি। আগের কথা ছেড়ে দাও। এই 1 মাস তুমি জানো যে আমার কি কষ্টে কেটেছে। প্রতিদিন যখন ডাকপিয়ন এসে দুয়ারে নক করেছে, আমি অমনি ছুটে গিয়েছি দেখতে তোমার চিঠি এলো কিনা। দিনের ভিতর 10 বার করে তুমি আমার আশা ভঙ্গ করেছ। শেষটা এই অপমান আর সহ্য করতে না পেরে আমি লন্ডন থেকে এখানে পালিয়ে আসি। যদি সত্যই এত কষ্ট পেয়ে থাকো, তবে সে কষ্ট তুমি ইচ্ছে করে ভোগ করেছ। কেন? আমাকে লিখলেই তো তোমার সঙ্গে দেখা করতুম। ওই কথাতেই তো নিজেকে ধরা দিলে। তুমি তোমার অহংকার ছাড়তে পারো না, কিন্তু আমাকে তোমার জন্য তা ছাড়তে হবে। শেষে হলোও তাই। আমার অহংকার চূর্ণ করে তোমার পায়ে ধরে দিয়েছি, তাই আজ তুমি অনুগ্রহ করে আমাকে দেখা দিতে এসেছ। এ কথার উত্তরে আমি বললুম, কষ্ট তুমি পেয়েছ? তোমার সঙ্গে দেখা হয়ে অবধি আমার দিন যে কি আরামে কেটেছে তা ভগবানই জানেন। এ পৃথিবীতে এক জড় পদার্থ ছাড়া আর কারো আরামে থাকবার অধিকার নেই। আমি তোমার জড় হৃদয়কে জীবন্ত করে তুলেছি, এই তো আমার অপরাধ। তোমার বুকের তারে মিট টেনে কোমল সুর বার করতে হয়। একে যদি তুমি পীড়ন করা বলো, তাহলে আমার কিছু বলবার নেই। এই সময় আমরা বনের ভিতর থেকে বেরিয়ে এসে দেখি সম্মুখে দিগন্ত বিস্তৃত গোধূলি ধূসর জলের মরুভূমি ধু ধু করছে। তখনও আকাশে আলো ছিল। সেই বিমর্ষ আলোয় দেখলুম রিনির মুখ গভীর চিন্তায় ভারাক্রান্ত হয়ে রয়েছে। সে একদৃষ্টে সমুদ্রের দিকে চেয়ে রয়েছে, কিন্তু সে দৃষ্টির কোনো লক্ষ্য নেই। সে চোখে যা ছিল তা ওই সমুদ্রের মতোই একটা অসীম উদাস ভাব। রিনি আমার হাত ছেড়ে দিলে। আমরা দুজনে বালির উপরে পাশাপাশি বসে সমুদ্রের দিকে চেয়ে রইলুম। কিছুক্ষণ চুপ করে থাকবার পর আমি বললুম, রিনি, তুমি কি আমাকে সত্যই ভালোবাসো? বাসি। কবে থেকে? যেদিন তোমার সঙ্গে প্রথম দেখা হয় সেই দিন থেকে। আমার মনের এ প্রকৃতি নয় যে তা ধুঁয়ে ধুঁয়ে জ্বলে উঠবে। এ মন এক মুহূর্তে দপ করে জ্বলে ওঠে, কিন্তু এ জীবনে সে আগুন আর নেভে না। আর তুমি? তোমার সম্বন্ধে আমার মনোভাব এত বহুরূপী যে তার কোনো একটি নাম দেওয়া যায় না, যার পরিচয় আমি নিজেই ভালো করে জানি নে। তোমাকে তা কি বলে জানাবো? তোমার মনের কথা তুমি জানো আর না জানো, আমি জানতুম। আমি যে জানতুম না সে কথা সত্য, কিন্তু তুমি জানতে কিনা বলতে পারি নে। আমি যে জানতুম তা প্রমাণ করে দিচ্ছি। তুমি ভাবতে যে আমার সঙ্গে তুমি শুধু মন নিয়ে খেলা করছো, তা ঠিক। আর এ খেলায় তোমার জেদবার এতটা জেদ ছিল যে তার জন্য তুমি প্রাণপণ করেছিলে, এ কথাও ঠিক। কবে বুঝলে যে এ শুধু খেলা নয়? আজ। কি করে? যখন তোমাকে স্টেশনে দেখলুম, তখন তোমার মুখে আমি নিজের মনের চেহারা দেখতে পেলুম। এতদিন তা দেখতে পাওনি কেন? তোমার মন আর আমার মনের ভিতর তোমার অহংকার আর আমার অহংকারের জোড়া পর্দা ছিল। তোমার মনের পর্দার সঙ্গে সঙ্গে আমার মনের পর্দাও উঠে গেছে। তুমি যে আমাকে কত ভালোবাসো সে কথাও আমি তোমাকে জিজ্ঞাসা করব না। কেন? তাও আমি জানি। কতটা? জীবনের চাইতে বেশি। যখন তোমার মনে হয় যে আমি তোমাকে ভালোবাসি নে, তখন তোমার কাছে বিশ্ব খালি হয়ে যায়, জীবনের কোনো অর্থ থাকে না। এ সত্য কি করে জানলে? নিজের মন থেকে। এ কথার পর রিনি উঠে দাঁড়িয়ে বললে, রাত হয়ে গেছে,
আমায় বাড়ি যেতে হবে, চলো তোমাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসি। রিনি পথ দেখাবার জন্য আগে আগে চলতে লাগলো। আমি নীরবে তার অনুসরণ করতে আরম্ভ করলুম। মিনিট 10 পরে রিনি বললে, আমরা এতদিন ধরে যে নাটকের অভিনয় করছি, আজ তার শেষ হওয়া উচিত। মিলনান্ত না বিয়োগান্ত, সে তোমার হাতে। আমি বললুম, যারা 1 মাস পরস্পরকে ছেড়ে থাকতে পারে না, তাদের পক্ষে সমস্ত জীবন পরস্পরকে ছেড়ে থাকা কি সম্ভব? তাহলে একত্র থাকবার জন্য তাদের কি করতে হবে? বিবাহ। তুমি কি সকল দিক ভেবেচিন্তে এ প্রস্তাব করছো? আমার আর কোনো দিক ভাববার, চিন্তা করবার ক্ষমতা নেই। এইমাত্র আমি জানি যে তোমাকে ছেড়ে আমি আর একদিনও থাকতে পারবো না। তুমি রোমান ক্যাথলিক হতে রাজি আছো? এ কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি নিরুত্তর রইলুম। এর উত্তর ভেবে তুমি কাল দিও। এখন আর সময় নেই। ওই দেখো তোমার ট্রেন আসছে, শিগগির টিকিট কিনে নিয়ে এসো। আমি তোমার জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করব। আমি তাড়াতাড়ি টিকিট কিনে নিয়ে এসে দেখি রিনি অদৃশ্য হয়েছে। আমি একটি ফার্স্ট ক্লাস গাড়িতে উঠতে যাচ্ছি, এমন সময় সেখান থেকে জর্জ নামলেন। আমি ট্রেনে চড়তে না চড়তে গাড়ি ছেড়ে দিল। আমি জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখি রিনি আর জর্জ পাশাপাশি হেঁটে চলেছে। সে রাত্রিরে বিকারের রোগীর মাথার যে অবস্থা হয়, আমার তাই হয়েছিল। অর্থাৎ আমি ঘুমোইওনি, জেগেও ছিলুম না। পরদিন সকালে ঘর থেকে বেরিয়ে আসবা মাত্র চাকরে আমার হাতে একখানি চিঠি দিলে। খুলে যা পড়লুম তা এই, এখন রাত 12টা, কিন্তু এমন একটা সুখবর আছে যা তোমাকে এখনই না দিয়ে থাকতে পারছি নে। আমি 1 বৎসর ধরে যা চেয়েছিলুম আজ তা হয়েছে। জর্জ আজ আমাকে বিবাহ করবার প্রস্তাব করেছে। আমি অবশ্য তাতে রাজি হয়েছি। এর জন্য ধন্যবাদটা বিশেষ করে তোমারই প্রাপ্য। কারণ জর্জের মতো পুরুষ মানুষের মনে আমার মতো রমণীকে পেতেও যেমন লোভ হয়, নিতেও তেমনি ভয় হয়। তাতেই ওদের মন স্থির করতে এত দেরি লাগে যে আমরা একটু সাহায্য না করলে সে মন আর কখনোই স্থির হয় না। ওদের কাছে ভালোবাসার অর্থ হচ্ছে জেলাসি। ওদের মনে যত জেলাসি বাড়ে, ওরা ভাবে ওরা তত বেশি ভালোবাসে। স্টেশনে তোমাকে দেখেই জর্জ উত্তেজিত হয়ে উঠেছিল। তারপর যখন শুনলে যে তোমার একটা কথার উত্তর আমাকে কাল নিতে হবে, তখন সে আর কাল বিলম্ব না করে আমাদের বিয়ে ঠিক করে ফেললে। এর জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ রইব, এবং তুমিও আমার কাছে চিরকৃতজ্ঞ থেকো। কেননা তুমি যে পাগলামি করতে বসেছিলে তা পরে বুঝবে। আমি বাস্তবিকই আজ তোমার সেভিয়ার হয়েছি। তোমার কাছে আমার শেষ অনুরোধ এই যে তুমি আমার সঙ্গে আর দেখা করবার চেষ্টা করো না। আমি জানি যে আমি আমার নতুন জীবন আরম্ভ করলে 2 দিনেই তোমাকে ভুলে যাব। আর তুমি যদি আমাকে শিগগির ভুলতে চাও, তাহলে মিস হিল্ডেশাইমারকে খুঁজে বার করে তাকে বিবাহ করো। সে যে আদর্শ স্ত্রী হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাছাড়া আমি যদি জর্জকে বিয়ে করে সুখে থাকতে পারি, তাহলে তুমি যে মিস হিল্ডেশাইমারকে নিয়ে কেন সুখে থাকতে পারবে না তা বুঝতে পারি নে। ভয়ানক মাথা ধরেছে, আর লিখতে পারি নে। অডিও। এ ব্যাপারে আমি কি জর্জ কে বেশি কৃপার পাত্র তা আমি আজও বুঝতে পারি নে। এ কথা শুনে সেন হেসে বললেন, দেখো সোমনাথ, তোমার অহংকারই এ বিষয়ে তোমাকে নির্বোধ করে রেখেছে। এর ভিতর আর বোঝবার কি আছে? স্পষ্ট দেখা যাচ্ছে তোমার রিনি তোমাকে বাঁদর নাচিয়েছে এবং ঠকিয়েছে। সীতেশের তিনি যেমন তাকে করেছিলেন।
শীতেশের মোহ ছিল শুধু 1 ঘন্টা, তোমার তা আজও কাটেনি। যে কথা স্বীকার করার সাহস শীতেশের আছে, তোমার তা নেই। ও তোমার অহংকারে বাঁধে। সোমনাথ উত্তর করলেন, ব্যাপারটা যত সহজ মনে করছো তত নয়। তাহলে আর একটু বলি। আমি রিনির পত্র পাঠে প্যারিসে যাই। মন স্থির করেছিলাম যে যতদিন না আমার প্রবাসের মেয়াদ ফুরোয় ততদিন সেখানেই থাকব, এবং লন্ডনে শুধু ইনের টার্ম রাখতে বছরে 4 বার করে যাব, এবং প্রতি ক্ষেপে 6 দিন করে থাকব। মাসখানেক পরে একদিন সন্ধ্যাবেলা হোটেলে বসে আছি, এমন সময়ে হঠাৎ দেখি রিনি এসে উপস্থিত। আমি তাকে দেখে চমকে উঠে বললুম যে, তবে তুমি জর্জকে বিয়ে করনি? আমাকে শুধু ভোগা দেবার জন্য চিঠি লিখেছিলে? সে হেসে উত্তর করলে, বিয়ে না করলে প্যারিসে হানিমুন করতে এলুম কি করে? তোমার খোঁজ নিয়ে তুমি এখানে আছো জেনে আমি জর্জকে বুঝিয়ে পড়িয়ে এখানে এনেছি। আজ তিনি তাঁর একটি বন্ধুর সঙ্গে ডিনার খেতে গিয়েছেন, আর আমি লুকিয়ে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। সে সন্ধেটা রিনি আমার সঙ্গে গল্প করে কাটালে। সে গল্প হচ্ছে তার বিয়ের রিপোর্ট। আমাকে বসে বসে ও ব্যাপারে সব খুঁটিনাটি বর্ণনা শুনতে হলো। চলে যাবার সময়ে সে বললে, সেদিন তোমার কাছে ভালো করে বিদায় নেওয়া হয়নি। পাছে তুমি আমার উপর রাগ করে থাকো, এই মনে করে আজ তোমার সঙ্গে দেখা করতে এলুম। এই কিন্তু তোমার সঙ্গে আমার শেষ দেখা। সোমনাথের কথা শেষ হতে না হতে শীতেশ ঈষৎ অধীরভাবে বললেন, দেখো, এইসব কথা তুমি এইমাত্র বানিয়ে বলছো। তুমি ভুলে গেছো যে খানিক আগে তুমি বলেছ যে সেই বিতে রিনির সঙ্গে তোমার শেষ দেখা। তোমার মিথ্যে কথা হাতে হাতে ধরা পড়েছে। সোমনাথ তিলমাত্র ইতস্তত না করে উত্তর দিলেন, আগে যা বলেছিলুম সেই কথাটাই মিথ্যে, আর এখন যা বলছি তাই সত্যি। গল্পের একটা শেষ হওয়া চাই বলে আমি ওই জায়গায় শেষ করেছিলুম, কিন্তু প্রকৃত জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা অমন করে শেষ হয় না। সে প্যারিসের দেখাও শেষ নয়। তারপর লন্ডনে রিনির সঙ্গে আমার বহুবার অমন শেষ দেখা হয়েছে। শীতেশ বললেন, তোমার কথা আমি বুঝতে পারছি নে, এর একটা শেষ হয়েছে না হয়নি? হয়েছে। কি করে? বিয়ের বছরখানেক পরেই জর্জের সঙ্গে রিনির ছাড়াছাড়ি হয়ে যায়। আদালতে প্রমাণ হয় যে জর্জ রিনিকে প্রহার করতে শুরু করেছিলেন, তাও আবার মদের ঝোঁকে নয়, ভালোবাসার বিকারে। তারপর রিনি স্পেনের একটি কনভেন্টে চিরজীবনের মতো আশ্রয় নিয়েছে। শীতেশ মহা উত্তেজিত হয়ে বললেন, জর্জ তার প্রতি ঠিক ব্যবহারই করেছিল, আমি হলেও তাই করতুম। সোমনাথ বললেন, সম্ভবত ও অবস্থায় আমিও তাই করতুম। ও ধর্মজ্ঞান ও বলবীর্য আমাদের সকলেরই আছে, এই জন্যই তো দুর্বলের পক্ষে ও ক্রাক্স অ্যাবে ইউনিকা স্পেরা। এই হচ্ছে মানব মনের শেষ কথা। শীতেশ উত্তর করলেন, তোমার বিশ্বাস তোমার রিনি একটি অবলা? জানো সে কি? একসঙ্গে চোর আর পাগল। তাই যদি হয় তাহলে তো তোমরা দুজনে চাঁদা করে নয়, একসঙ্গে এক মনে এক প্রাণে তাকে ভালোবাসতে পারতে। সেন এ কথার উত্তরে বললেন, চাঁদা করে নয়, পালা করে। আমাদের দুজনের পাপের প্রায়শ্চিত্ত তোমাকে একা করতে হয়েছে। সুতরাং এক্ষেত্রে তুমি যথার্থই অনুকম্পার পাত্র। সোমনাথ ইতিমধ্যে একটি সিগারেট ধরিয়ে আকাশের দিকে চেয়ে অম্লান বদনে বললেন, আমি যে বিশেষ অনুকম্পার পাত্র এমন তো আমার মনে হয় না, কেননা পৃথিবীতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্চনা দুই থাকে, ওইটুকুই তো ওর রহস্য। শীতেশের কানে এ কথা এতই অদ্ভুত, এতই নিষ্ঠুর ঠেকল যে তা শুনে তিনি একেবারে
হতবুদ্ধি হয়ে গেলেন। কি উত্তর করবেন ভেবে না পেয়ে অবাক হয়ে রইলেন। সেন বললেন, বাহ সোমনাথ, বাহ! এতক্ষণ পরে একটা কথার মতো কথা বলেছ। এর মধ্যে যেমন নূতনত্ব আছে, তেমনি বুদ্ধির খেলা আছে। আমাদের মধ্যে তুমিই কেবল মনোজগতের নিত্য নতুন সত্যের আবিষ্কার করতে পারো। সীতেশ আর ধৈর্য ধরে থাকতে না পেরে বলে উঠলেন, অতিবুদ্ধির গলায় দড়ি, এ কথা যে কতদূর সত্য তোমাদের এইসব প্রলাপ শুনলে তা বোঝা যায়। সোমনাথ তাঁর কথার প্রতিবাদ সহ্য করতে পারতেন না। অর্থাৎ কেউ তার লেজে পা দিলে তিনি তখনই উল্টে তাকে ছোবল মারতেন, আর সেই সঙ্গে বিষ ঢেলে দিতেন। যে কথা তিনি সানিয়ে বলতেন, সে কথা প্রায়ই বিষদিগ্ধ বাণের মতো লোকের বুকে গিয়ে বিঁধত। সোমনাথের মতের সঙ্গে তাঁর চরিত্রের যে বিশেষ কোনো মিল ছিল না, তার প্রমাণ তো তাঁর প্রণয় কাহিনী থেকেই স্পষ্ট পাওয়া যায়। গরল তাঁর কণ্ঠে থাকলেও তাঁর হৃদয়ে ছিল না। হাড়ের মতো কঠিন ঝিনুকের মধ্যে যেমন জেলির মতো কোমল দেহ থাকে, সোমনাথেরও তেমনি অতি কঠিন মতামতের ভিতর অতি কোমল মনোভাব লুকিয়ে থাকত। তাই তার মতামত শুনে আমার হৃৎকম্প উপস্থিত হতো না। যা হতো তা হচ্ছে ঈষৎ চিত্তচাঞ্চল্য। কেননা তার কথা যতই অপ্রিয় হোক, তার ভিতর থেকে একটি সত্যের চেহারা উঁকি মারত, যে সত্য আমরা দেখতে চাইনে বলে দেখতে পাইনে। এতক্ষণ আমরা গল্প বলতে ও শুনতে এতই নিবিষ্ট ছিলুম যে বাইরের দিকে চেয়ে দেখবার অবসর আমাদের কারো হয়নি। সকলে যখন চুপ করলেন, সেই ফাঁকে আমি আকাশের দিকে তাকিয়ে দেখি মেঘ কেটে গেছে আর চাঁদ দেখা দিয়েছে। তার আলোয় চারিদিক ভরে গেছে, আর সে আলো এতই নির্মল, এতই কোমল যে আমার মনে হলো যেন বিশ্ব তার বুক খুলে আমাদের দেখিয়ে দিচ্ছে তার হৃদয় কত মধুর আর কত করুণ। প্রকৃতির এ রূপ আমরা নিত্য দেখতে পাইনে বলেই আমাদের মনে ভয় ও ভরসা, সংশয় ও বিশ্বাস দিন রাত্রিরের মতো পালায় পালায় নিত্য যায় আর আসে। অতঃপর আমি আমার কথা শুরু করলুম।